লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে জাহিদ হাসান। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই আমি বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ হাসান। আমার বয়স এখন 42 বছর। প্রায় 18 বছর ধরে আমি দেশের বিভিন্ন রাস্তায় ট্রাক চালিয়ে আসছি। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এমন কোনো বড় রাস্তা নেই যেখানে আমি আগে যাইনি। এই দীর্ঘ জীবনে অনেক দুর্ঘটনা দেখেছি, ডাকাতির মুখোমুখিও হয়েছি। ঝড়, বৃষ্টি, বন্যা, ভারী রাস্তা সবকিছুর সঙ্গে লড়াই করেছি। কিন্তু আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা কোনো দুর্ঘটনা নয়, কোনো ডাকাতিও নয়। সেই রাতের ঘটনা আমার জীবনটা বদলে দিয়েছিল। অনেক বছর আমি এই কথা কাউকেই বলিনি, কারণ মানুষ বিশ্বাস করবে না ভেবে চুপ ছিলাম। কিন্তু এখন মনে হয় ঘটনাটা আমার বুকের ভেতর আটকে রাখার চেয়ে সবাইকে জানানোই ভালো। ঘটনাটা ঘটেছিল প্রায় 8 বছর আগে। সেই দিন বিকেলের দিকে আমি ঢাকার একটি বড় গুদামে দাঁড়িয়েছিলাম। আমার ট্রাকে ইলেকট্রনিক্সের মালামাল তোলা হচ্ছিল। গন্তব্য ছিল উত্তরবঙ্গের একটি জেলা। মালের দাম ছিল অনেক, তাই মালিক বারবার বলে দিয়েছিলেন, জাহিদ ভাই, খুব সাবধানে যাবেন, এই মালের কোনো ক্ষতি যেন না হয়। সব কাগজপত্র ঠিকঠাক করে সন্ধ্যার 7:30টার দিকে আমি রওনা দিলাম। আমার সঙ্গে ছিল আমার হেল্পার রাশেদ, বয়স মাত্র 22 বছর। নতুন কাজে এসেছে, সারাক্ষণ হাসি খুশির ছেলে। ঢাকার জ্যাম পার হতেই প্রায় 9:30 বেজে যায়। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে রইল। সামনে শুধু দীর্ঘ হাইওয়ে, দুই পাশে অন্ধকার মাঠ, কোথাও ছোট বাজার, আবার অনেক দূর পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নেই। হালকা বৃষ্টি পড়ছিল, ওয়াইপার ধীরে ধীরে কাজ পরিষ্কার করছিল। ট্রাকের হেডলাইট সামনে যতটুকু আলো ফেলছিল, পৃথিবী যেন ততটুকুই ছিল। রাশেদ মোবাইলে গান শুনছিল, আমি ধীরে ধীরে ট্রাক চালাচ্ছিলাম। রাত প্রায় 11:30। আমরা একটি ছোট হোটেলে থামলাম, চা খেলাম। হোটেলের মালিক আমাদের দেখে বললেন, ভাই, আজকে বেশি রাত করে ওই সামনের বনটা পার হবেন না যেন। আমি হেসে বললাম, কেন, ডাকাত আছে নাকি সেখানে? লোকটা কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে বলল, ডাকাত থাকলে মানুষ বেঁচে যায়, কিন্তু যেটা আছে সেটা মানুষ নয়। হোটেলের ভেতরে বসে থাকা আরো কয়েকজন ট্রাক ড্রাইভার হঠাৎ চুপ হয়ে যায়। তাদের একজন সিগারেট ধোঁয়া ছেড়ে বললেন, আমি একবার দেখেছিলাম, তারপর থেকে রাত 12টার পরে ওই রাস্তা এড়িয়ে চলি। আমি এখন এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিলাম, কারণ আমি তখন পর্যন্ত ভূত প্রেতে বিশ্বাস করতাম না। চা শেষ করে আবার রওনা দিলাম। ঘড়িতে তখন রাত 12:10। বৃষ্টি আরো বেড়ে গেছে। রাস্তার দুপাশে বিশাল গাছ, বাতাসে ডালপালা দুলছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো আকাশ আলোকিত করে। আবার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ রাশেদ বলল, ভাই, কি হয়েছে? সামনের রাস্তার মাঝখানে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। আমি সামনে তাকালাম। অনেক দূর সত্যি একজন মানুষ দাঁড়িয়ে, কালো কাপড় পরা, মাথা নিচু, একদম রাস্তার মাঝখানে। আমি হর্ন দিলাম, 1বার, 2বার, এভাবে 3বার, কিন্তু লোকটা এক চুলও যেন নড়ল না। আমি বিরক্ত হয়ে ব্রেক চাপলাম, কিন্তু ধীরে ধীরে তার সামনে এসে থামলো ট্রাকটা। বাইরে তখন শুধু বৃষ্টির শব্দ। লোকটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি জানালা খুলে চিৎকার করে বললাম, এই ভাই, রাস্তা থেকে সরে যান। কোনো উত্তর নেই। রাশেদ ভয়ে ফিসফিস করে বলল, ভাই, মানুষটা ঠিক লাগছে না। আমি বিরক্ত হয়ে দরজা খুলে নিচে নামতে গেলাম। ঠিক তখনই ট্রাকের সব লাইট একসঙ্গে নিভে যায়। ইঞ্জিন বন্ধ, চারপাশে শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে আমি প্রথমবার এমন একটি শব্দ শুনলাম যা আজও ভুলতে পারিনি। কেউ যেন খুব ধীরে, খুব কাছে দাঁড়িয়ে আমার কানের পাশেই ফিসফিস করে বলল, পিছনে তাকিও না। আমি জমে গেলাম, কারণ সেই কণ্ঠটা ট্রাকের বাইরে থেকে নয়,
ট্রাকের ভেতর থেকেই এসেছিল। আমি তখনও ট্রাকের দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছি। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। চারদিকে এমন অন্ধকার যেন পৃথিবীর সব আলো এক মুহূর্তেই নিভে গেছে। আর সেই অন্ধকারের মধ্যেই আমি স্পষ্ট শুনলাম, পিছনে তাকিও না বরং, না হলে ক্ষতি হবে। গলাটা ছিল ঠান্ডা, ভারী আর অদ্ভুত রকমের। মনে হচ্ছিল কথাগুলো কেউ আমার কানের একেবারে পাশে দাঁড়িয়ে বলছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাশেদের দিকে তাকালাম। ওর মুখ একেবারে ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। আমি কাঁপা গলায় বললাম, তুই কিছু বললি নাকি? রাশেদ মাথা নাড়ালো, না ভাই, আমি তো কিছুই বলিনি। ওর চোখ তখন ট্রাকের পেছনের দিকে স্থির। আমি বললাম, কি দেখছিস? রাশেদ উত্তর দিল না। ও শুধু কাপা হাতে ট্রাকের রিয়ার ভিউ মিররের দিকে ইশারা করলো। আমি ধীরে ধীরে আয়নায় তাকালাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না, শুধু বৃষ্টির ফোঁটা। তারপর হঠাৎ বিদ্যুতের ঝলকানি। 1 সেকেন্ডের জন্য পুরো রাস্তা আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় আমি যা দেখলাম, যে লোকটা একটু আগে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, সে আর কোনো সামনে নেই। সে দাঁড়িয়ে আছে ট্রাকের একেবারে পিছনে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো একবারও তাকে পাশ কাটিয়ে যাইনি। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম। চাবি গড়িয়ে ট্রাক স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। অনেকবার চেষ্টা করার পরও ইঞ্জিন শুধু ঘর ঘর করে শব্দ করছিল, স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই ঠক, ট্রাকের গায়ে যেন কেউ আলতো করে আঘাত করে। আমি ভাবলাম হয়তো কোনো গাছের ডাল হবে, কিন্তু কয়েক সেকেন্ড পর এবার শব্দটা ট্রাকের ডান পাশ থেকে এলো, তারপর বাঁ পাশ থেকে, আবার পেছন থেকেও। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে পুরো ট্রাক ঘুরে ঘুরে হাত দিয়ে গায়ে টোকা দিচ্ছে। রাশেদ কাঁদতে শুরু করে দেয়, বলল, ভাই, আমরা এখান থেকে চলে যাই। আমি অসহায়ের মতো বললাম, স্টার্টই তো নিচ্ছে না। হঠাৎ ট্রাকের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। ভেজা মাটি আর পুরনো কাঠের গন্ধের সঙ্গে যেন কোথাও পচা পাতার গন্ধ মিশে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি জানালার বাইরে তাকালাম, কেউই নেই। কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো যেন মাছ আকাশেই থেমে আছে। আমি চোখ কসলালাম, আবার তাকালাম, না, সবই স্বাভাবিক। নিজেকে বোঝালাম ভয়ের কারণে হয়তো ভুল দেখেছি। কিন্তু ঠিক তখনই রাশেদের চিৎকার যেন জোরে উঠল, ভাই, সিটের পেছনে কে যেন। আমি মুহূর্তে ঘুরে তাকাই। সিটের পেছনে অন্ধকার ছাড়া কিছুই নেই। আমি বললাম, কোথায়? কেউ তো নেই। রাশেদ তখন আবার বলে, আমি দেখেছি, কেউ বসেছিল, আমার দিকেই তাকিয়েছিল। ওর কথা শেষ হতেই ট্রাকের কেবিনের ভেতরে থাকা ছোট লাইটটা নিজে থেকে জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল সেই ক্ষীণ আলোয়। আমি এক মুহূর্তের জন্যই দেখলাম আমাদের 2 সিটের মাঝখানে কাদামাখা 2টি পায়ের ছাপ, যেন কেউ ভেজা পানিয়ে কেবিনের ভেতরে উঠে এসেছে। কিন্তু দরজা তো একবারও খোলা হয়নি। আমি আর দেরি করলাম না, স্টিয়ারিং ধরে শেষবারের মতো চাবি ঘোরাই। ঘর ঘর করে শব্দ হচ্ছিল। 1 সেকেন্ডে, 2 সেকেন্ড, তারপর হঠাৎ ধুম, ইঞ্জিন স্টার্ট নিয়ে নিল। আমি সঙ্গে সঙ্গে গিয়ার বদলে ট্রাক সামনে চালিয়ে নিলাম। পেছনে কি আছে সেটা আর একবারও দেখার সাহস করিনি। কিন্তু প্রায় 5 মিনিট গাড়ি চালানোর পর রিয়ার ভিউ মিররে হঠাৎ একটা জিনিস দেখে আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। কারণ ট্রাকের পেছনে বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তায় সেই কাপড় পরা লোকটি এখনই দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার ট্রাক যত গতিতেই সামনে এগোচ্ছিল, সে ঠিক ততই গতিতেই একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল আমরা এগোচ্ছি না, বরং পুরো রাস্তা আমাদের নিচ দিয়েই পিছিয়ে যাচ্ছে। ভেতরটা যেন হিম হয়ে গেল। সেই কালো কাপড় পরা লোকটা এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে
কিন্তু আশ্চর্যের বিষয়, আমি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিতে ট্রাক চালাচ্ছি, তবুও লোকটার অবস্থান বদলাচ্ছে না। মনে হচ্ছিল সে একই দ্রুত বজায় রেখে আমাদের অনুসরণ করছিল। আমি সাহস করে আরো একবার আয়নার দিকে তাকালাম, কেউ নেই। মনে হলো হয়তো চোখের ভুল ছিল। ঠিক তখনই পাশের বসা রাশেদ কাপা গলায় বলল, ভাই, আয়নায় আর তাকাবেন না। আমি কিছুই বললাম না, শুধু স্টিয়ারিং শক্ত করে ধরে সামনেই তাকিয়ে রইলাম। হঠাৎ করে ট্রাকের ভেতরের রেডিও, যেন অনেক দিন ধরেই নষ্ট ছিল, নিজে থেকেই চালু হয়ে যায়। কিন্তু কোনো গান বাজছিল না, শুধু ভেসে আসছিল ফিসফিসের শব্দ। তারপর খুব আস্তে একটি কণ্ঠ, ফিরে যা। আমার শরীরটা কেঁপে উঠল। এর কয়েক সেকেন্ড পরেই সামনের রাস্তার পাশে একটি ছোট মসজিদ চোখে পড়ল। মসজিদের বারান্দায় আলো জ্বলছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, ট্রাক নিয়ে মসজিদের সামনে থামিয়ে দিলাম। আমি আর রাশেদ দৌড়ে ভিতরে ঢুকে পড়লাম। সেখানে একজন বৃদ্ধ ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। আমাদের অবস্থা দেখে তিনি নামাজ শেষ করে কাছে এসে বললেন, কি হয়েছে বাবারা? আমি পুরো ঘটনা তাকে খুলে বলি। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, সেই রাস্তায় কিছু অপশক্তির বাস রয়েছে। এরপর থেকে গভীর রাতে অনেক চালক অদ্ভুত কিছু দেখার কথা বলেছে। সত্যি কিনা মিথ্যা আল্লাহই ভালো জানেন। তবে ভয় পেও না, আল্লাহর নাম নাও। তিনি আমাদের পানি পড়ে দিলেন আর কিছু কোরআনের আয়াত পরে দোয়া করলেন। প্রায় 8 ঘন্টা পর আবার রওনা হলাম। অদ্ভুত ব্যাপার হলো, এরপর আর কোনো সমস্যা হলো না। ভোরের আলো ফুটতেই আমরা নিরাপদ গন্তব্যে পৌঁছে যাই। মালামাল বুঝিয়ে দিয়ে আমি বাসায় ফিরে এলাম। কিন্তু সেই রাতের পর আমার জীবনে অনেক কিছুই বদলে যায়। আমি আর কখনো গভীর রাতে একা সেই রাস্তা ব্যবহার করিনি। রাশেদও কয়েক মাস পর চাকরি ছেড়ে দেয়। আজও যখন তার সঙ্গে দেখা হয়, সে সেই রাতের কথা উঠলেই চুপ হয়ে যায়। আর আমিও আজও যখন গভীর রাতে ট্রাক চালাতে চালাতেই বৃষ্টির মধ্যে নির্জন কোনো রাস্তা দেখি, অজান্তে রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে ফেলি। তারপর নিজের মনে বলি, হে আল্লাহ, সেই রাত যেন আর কখনো ফিরে না আসে। সেদিন আমরা আসলে কি দেখেছিলাম? ক্লান্ত চোখের ভুল, ভয়ের কল্পনা, নাকি এমন কোনো রহস্য যার ব্যাখ্যা আজও আমাদের জানা নেই? এই প্রশ্নের উত্তর আজও আমার কাছে নেই। এই ছিল ঘটনা। ভাই, আপনাকে ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম রোহিত। প্রায় 12 বছর ধরে আমি একটি লাশবাহী অ্যাম্বুলেন্স চালাই। এই পেশায় আসার পর অসংখ্য মৃতদেহ এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছে দিয়েছি। অনেকের কান্না দেখেছি, অনেক অসহায় পরিবার দেখেছি, কিন্তু একটা কথা সবসময় বিশ্বাস করতাম, ভূত প্রেত বলে কিছুই নেই। কিন্তু আজ যে ঘটনাটা বলছি, সেই রাতের পর আমার বিশ্বাসটা পুরোপুরি বদলে যায়। ঘটনাটি ঘটেছিল শীতের এক রাতে। রাত তখন 11টা। আমাদের অফিসে একটি ফোন আসে। ঢাকার একটি হাসপাতাল থেকে একজন বৃদ্ধের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। পরিবারের লোকজন, আত্মীয় আগে থেকে রওনা দিয়েছিল। তাই লাশবাহী অ্যাম্বুলেন্সে আমি আর আমার সহকারী রবিন ছাড়া আর কেউই ছিল না। সব কাগজপত্র বুঝে নিয়ে আমরা মরদেহটি স্ট্রেচারে রেখে অ্যাম্বুলেন্সের পিছনের কেবিনে উঠিয়ে দিলাম। সাদা কাপড়ে ঢাকা ছিল পুরো শরীর। রাত 12টার দিকে আমরা ঢাকা ছেড়ে বেরিয়ে পড়লাম। শীতের কুয়াশার রাস্তা প্রায় দেখা যাচ্ছিল না। চারদিকে নীরবতা, শুধু অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দ আর মাঝে মাঝে দূরের কুকুরের ডাক। রবিন হঠাৎ করে বলল, ভাই, আজকে কেমন যেন অস্বস্তি লাগছে। আমি হেসে বললাম, এই কাজে থাকলে সব ভাবলে চলবে না। কথা শেষ হতেই অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা শব্দ এলো। আমি ভাবলাম হয়তো স্ট্রেচার ঠিক মতো আটকানো হয়নি। রাস্তার পাশে গাড়ি থামিয়ে
আমরা দুইজন নেমে পেছনের দরজাটা খুলি। সবকিছুই ঠিকঠাক, স্ট্রেচার শক্ত করে বাঁধা, কাফনও আগের মতোই ঠিক রয়েছে। রবিন বলল, দেখলেন তো, কিছুই হয়নি। আমি দরজা বন্ধ করে আবার গাড়ি চালানো শুরু করি। প্রায় 5 মিনিট পর আবার একটা শব্দ আসলো। এবার শব্দটা আগের চেয়েও জোরে। আমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠলো। রিয়ার ভিউ ক্যামেরা অন করলাম। ক্যামেরায় যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। স্ট্রেচারের ওপর সেই কাপড়ে ঢাকা দেহটি ঠিকই ছিল, কিন্তু স্ট্রেচারের পাশে কালো ছায়ার মতো আরেকটি অবয়ব দাঁড়িয়ে ছিল। আমি দ্রুত ব্রেক চাপলাম। রবিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই, ক্যামেরায় ওটা কি? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সাহস করে আবার ক্যামেরার দিকে তাকালাম। এবার সেখানে শুধু স্ট্রেচার, অন্য কিছুই নেই। আমি নিজেকে বুঝিয়ে বললাম, হয়তো ক্যামেরার সমস্যা। কিন্তু ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছন থেকে খুব ধীরে, খুব স্পষ্টভাবে দরজায় নক করলো কেউ। আমি আর রবিন একে অপরের দিকে তাকিয়ে রইলাম, কারণ সেই অ্যাম্বুলেন্সের পেছন তখন কাফনে মোড়ানো একজন মৃত মানুষ ছাড়া আর কেউই ছিল না। আমি আর রবিন কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে বসে রইলাম। আমার হাত স্টিয়ারিংয়ে, কিন্তু দুটো হাতই কাঁপছিল। রবিন ফিসফিস করে বলল, ভাই, দরজা খুলবো? আমি মাথা নাড়ালাম, না, গন্তব্য পৌঁছানো পর্যন্ত দরজা খোলা হবে না। আমি গাড়ির গতি একটু বাড়িয়ে দিলাম। কয়েক মিনিট সবকিছুই স্বাভাবিক। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরের তাপমাত্রা কমে গেল। মনে হচ্ছিল বরফের মধ্যে বসে রয়েছি আমরা। এরপর পেছনের কেবিনে থাকা ছোট লাইটটি একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। রিয়ার ভিউ ক্যামেরা আবার চালু করলাম। এবার স্ট্রেচারটি ঠিক হয়েছিল, কিন্তু কাফনের এক কোণ যেন ধীরে ধীরে নড়ে উঠল। আমি নিজেকে বোঝালাম, হয়তো রাস্তার ঝাঁকুনির কারণে। ঠিক তখনই রবিন কাঁপা গলায় বলল, ভাই, ক্যামেরার দিকে ভালো করে তাকান। আমি তাকাই। স্ট্রেচারের পাশে এবার স্পষ্ট একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, আর তার মুখ দেখা যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল সে স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়ে। আমি ভয়ে ক্যামেরা বন্ধ করে দেই। প্রায় 10 মিনিট পর আমরা একটি ছোট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে যাই। তখন আবার ফজরের আজান হতে কিছুটা সময় বাকি ছিল। কিছুক্ষণ আমরা আতঙ্কিত অবস্থায় সেই চায়ের দোকানেই থামলাম। কাউকে কোনো কিছুই বলিনি। সেদিন রাতটা আমাদের অন্যরকম ছিল। ভোরের আলো ফুটতেই আমরা গ্রামের বাড়িতে পৌঁছে যাই। পরিবারের সদস্যরা কান্নার মধ্যেও মৃতদেহটি গ্রহণ করলেন। স্ট্রেচার নামানোর সময় আমি শেষবারের মতো পেছনের কেবিনে তাকালাম। সবকিছু স্বাভাবিক, কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই। ফিরে আসার পথে রবিন আমাকে বলে, ভাই, কাল রাতের কথা কাউকে বলবেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না, সবাই বিশ্বাস করবে না। তবে একটা জিনিস আমি শিখেছি, সেখানে হয়তো কোনো জিনিস তো ছিল অবশ্যই, যেটা অপশক্তি না হয় অন্য কিছু। আর আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আজও আমি লাশবাহী অ্যাম্বুলেন্স চালাই, আল্লাহর নাম নেই, দোয়া করি। সেদিন আমরা যা দেখেছিলাম তার প্রকৃত ব্যাখ্যা আজও আমাদের জানা নেই। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। পরবর্তীতে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা আনার চেষ্টা করব, যা আপনাদের শরীরে কাঁপন ধরিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।